আজকের গল্প তুমি রবে নীরবে। গল্পটি লিখেছেন রিমা বিশ্বাস। অভিরূপ চায়ের কাপ হাতে জানালার পাশে বসে। ঘড়িতে 7:15 বাজে। এপ্রিলের 30 তারিখে রোদের যা দাপট, তাতে মনে হচ্ছে গোটা শহরটা তন্দুরে ঢুকে যাবে। সকাল 10টা থেকেই গরম হাওয়ার হলকা বইতে থাকে। কদিন ধরে সকাল থেকে চিরবিরে গরমে হাত পা জ্বালা করছে। চায়ের দ্বিতীয় চুমুক দিতে হৈমি ঘরে ঢুকল। বাজারে কখন বেরোবে? দেওয়াল ঘড়িতে তাকালো অভিরূপ। ও বাবা, 7:30 হয়ে গেল, এখনই বেরোবো। তাড়াতাড়ি বাজারটা করে আনলে আমারও সুবিধে হয়, নইলে গরমে রান্না করতে যত বেলা হবে তত কষ্ট। আজ একটু কষ্ট করতেই হবে। মা তো রোজ আসে না, কদিনের জন্য আসছে, নাতনির সঙ্গে সময় কাটিয়ে আবার চলে যাবে। আহা, আমি কি তার জন্য কিছু বলেছি? সে উনি আসুক না। পিঙ্কিও তো দিম্মা বলতে অস্থির। হৈমি লজ্জা পেল কথাগুলো বলতে। অভিরূপ উঠে পড়ল। দুহাতে প্যান্টটা সামান্য তুলে সোজা টান টান হলো। রান্নাঘরে ঢুকে দরজার কোণ থেকে বাজারের ব্যাগটা নামালো। রান্নাঘর থেকে বেরিয়ে ডাইনিং হলে এসেছে, তখনই পিঙ্কি ছুটে এলো। অভিরূপের 2 হাঁটু জড়িয়ে ধরেছে। পাপা, আজ দিম্মা আসবে। মেয়েকে কোলে তুলে নিল অভিরূপ। মুচকে নাকটা টেনে নিল। আমার বেটির মজা হচ্ছে? একপাশে মাথা কাত করলো পিঙ্কি। হ্যাঁ, আগে যখন আমরা গার্ডেন রিচে ছিলাম তখন তো দিম্মা রোজ আসতো। এই বাড়িটাতে আসার পর দিম্মার আশাই কমে গেল। মেয়ের গাল টিপল অভিরূপ। কি করবে বেটা, পাপা ট্রান্সফার হয়ে গেল যে খড়গপুরে। হৈমিও এসেছে ডাইনিং হলে। বাপ বেটিতে কি হচ্ছে? মাম্মা, আজ দিম্মা আসবে। মেয়েকে অভিরূপের কোল থেকে নিল হৈমি। জানি তো সোনা। এই, তুমি বাজারে যাও, আমি কখন রাঁধবো বলো তো? অভিরূপ মেয়ের মাথায় হাত বোলালো। পিঙ্কি ওর বড় বড় চোখে তাকিয়ে। মেয়েটার চোখের দিকে তাকিয়েই হঠাৎ কষ্ট হলো বুকে। মেয়েটার বোধহয় মনেই নেই সায়নীকে। লম্বা শ্বাস ফেলল অভিরূপ। বেরিয়ে এলো ঘর থেকে। বাইরে রোদ যেন চোর ধরা দারোগার মতো ওঁত পেতে বসে। বাইরে বেরোতেই ঝাঁঝা করে ধরল। ব্যাগ দুলিয়ে হাঁটছে। মনে মনে ঝালিয়ে নিল পিঙ্কির দিম্মার পছন্দের খাওয়ার তালিকা। বরাবর বাগদা চিংড়ি ভালোবাসত পিঙ্কির দিদা। মাংস খুব একটা পছন্দ করতো না, তবে নানা রকম মাছ আর সবজি। গরমের দিনে আমের চাটনি করতেন। স্বাদটা এখনো জিভে লেগে আছে অভিরূপের। বাজারে ঢুকতেই কাঁচা আম নিয়ে নিল। তারপর ঢুকলো মাছের বাজারে। বাজার সেরে প্রায় গলদঘর্ম অবস্থা। ঘেমে নিয়ে ব্যাগ বোঝাই বাজার করে বাড়িতে ঢুকলো। হৈমি হাত থেকে ব্যাগটা নিয়ে নিল। বাইরে খুব তাপ না? মাথা নাড়ল অভিরূপ। ভীষণ গরম। আজ ছুটি নিয়ে ভালোই করেছ। শকুন্তলা আন্টিকে স্টেশনে কখন নিতে যাবে? রান্নাঘরে ঢুকতে ঢুকতে বলল হৈমি। পকেট থেকে রুমাল বের করে অভিরূপ ঘাম মুছছে। বিকেলের গাড়িতে আসছেন তো, ওই 6টা নাগাদ বেরোবো। পিঙ্কি ছুটতে এসেছে। সোফায় এক লাফে উঠে বসল। পাপা, দিম্মা কখন আসবে? বিকেলে আসবে বেটা। এখন কেন নয়? তুই যে বললি সকালে আমরা যখন গার্ডেন রিচে থাকতাম দিম্মা রোজ আসতো, এখন আসতে পারে না। তবে এত দূরে কি এক্ষুনি আসবে? মেয়ের চুল ঘেঁটে দিল অভিরূপ। পাপা, দিম্মা তোমার মাম্মা হয়? প্রশ্ন করে পিঙ্কি অভিরূপের দিকে চেয়ে রইল। 3 বছরের মেয়ের প্রশ্নের উত্তর শোনার জন্য হৈমিও রান্নাঘর থেকে একবার উঁকি মারল। অভিরূপের মন গাড়ি চলতে শুরু করলো মেয়ের প্রশ্নে। শকুন্তলা গুহরাই কি অভিরূপ সিংয়ের মা হয়? কিন্তু অভিরূপ যে শকুন্তলাকে মায়ের মতনই ভালোবাসে। শকুন্তলা এলে মনে হয় বাড়িতে ঠান্ডা হাওয়া বইছে। অভিরূপ ছায়ার তলে আছে। কারণটা কি অভিরূপের বিপরীত পরিস্থিতির দিনগুলো, নাকি শকুন্তলার মধ্যে অভিরূপ সায়নীর ছোঁয়া পায় এখনো? শোভা ছেড়ে উঠে পড়ল অভিরূপ। ঘরে ঢুকে প্যান্ট শার্ট ছেড়ে শর্টস গলিয়ে নিল। সামনের বারান্দায় এসে দাঁড়াতে চোখ পড়ল রেলিংয়ে জড়িয়ে উঠে যাওয়া মানি প্লান্ট গাছটার উপর। পাতাগুলোতে ধুলো জমেছে। রাস্তার উপর বাড়ির এই এক অসুবিধে। হাত দিয়ে ধুলো ঝাড়তে ঝাড়তে হঠাৎ মনে পড়ল স্প্রে মেশিনটার কথা। এখন জল স্প্রে করে গাছটাকে চান করিয়ে দিলে ধুলোও যাবে, এই রোদে গাছটার প্রাণও পাবে। বারান্দা থেকে ফিরে এসেছে ঘরে। দেওয়াল আলমারির পাল্লা খুলে নিচে তাকে খোঁজাখুঁজি করলো মেশিন। পেল না। ঘর থেকে হাঁক পারল হৈমিকে। আমাদের পুরনো স্প্রে মেশিনটা কোথায় গেল? রান্নাঘর থেকে হৈমি চেঁচালো।
পিঙ্কির ঘরের ওপরের লবটাই দেখো। দেওয়াল আলমারির পাল্লা চেপে বন্ধ করলো। পিঙ্কির ঘরে ঢুকে খাটে উঠল। লফট হাতড়ে স্প্রে মেশিন খুঁজছে, হাতটা মসৃণ কিছু একটা ছুঁল। তুলে নিল অভিরূপ। দেখে ব্রাউন রঙের ডায়েরি। ডায়েরি হাতে নিয়ে খাট থেকে নামলো। বারান্দায় রেলিংয়ে ঝোলানো ডাস্টিং কাপড় দিয়ে মুছে নিল ডায়েরিটা। প্রথম পাতা খুলতেই বড় একটা কার্টুন আঁকা। পাশে লেখা এই যে, আমার ডায়েরি চুরি করে যে পড়বে সে আসলে এই রকম দেখতে। হাসল অভিরূপ। দ্বিতীয় পাতায় হাবিজাবি সংসার খরচ লেখা। চিনি 40 টাকা, মুসুরির ডাল 150 টাকা, রিফান্ড অয়েল 80। পাতা উল্টালো অভিরূপ। বড় বড় করে লেখা, অভিরূপ একটা বাজে ছেলে, আমি কোনো দিনও কথা বলবো না। তারিখ লেখা 15ই এপ্রিল 2016। হাসি ছড়িয়ে যাচ্ছিল অভিরূপের দুগালে। দিনটা মনে করতে চাইল। অভিরূপের সেদিন সায়নীকে নিয়ে রেস্তোরাঁয় যাওয়ার কথা ছিল, ও বন্ধুদের সঙ্গে আটকে পড়েছিল। বাড়ি ফিরতে ফিরতে রাত 10টা। দরজা খুলে সায়নী গোমরা মুখে ভিতরের ঘরে ঢুকে গেল। অভিরূপ ওর পিছন পিছন ঢুকল। সরি সায়নী, একলব্য আজ এতদিন পর ইউকে থেকে এসেছিল, কি করে আমি চলে আসি বলো? সায়নী রেগে রেগে ওর হাত দুল খুলছে, ছুঁড়ে ছুঁড়ে ফেলছে ড্রেসিং টেবিলে। অভিরূপ পিছন থেকে জড়িয়ে ধরল সায়নীকে। আমার বউটা রাগ করেছে? তাতে তোমার বইয়েই গেছে। এ মা, কাঁদছে কেন? আজ বছরের প্রথম দিন কাঁদতে আছে? তুমি আমাকে একটুও ভালোবাসো না। বাসি সায়ন, বাসি। অভিরূপ বুকে চেপে ধরল সায়নীকে। সে তখন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। এমন ছেলে মানুষই তো ছিল সায়নী। এই রাগ তো এই হাসিতেই গড়াচ্ছে। ডায়েরি বন্ধ করতে যেন বহুদূর থেকে খিলখিল হাসি ভেসে এলো। আর একটা দিন যে রঙিন হয়ে আসছে চোখের সামনে। কার্টুন কার্টুন বলছে সায়নী, আর হেসে লুটোপুটি খাচ্ছে বিছানায়। অভিরূপ অনলাইনে একটা টি শার্ট কিনেছিল। তার সাইজ ওর সাইজের থেকে ডাবল কি ট্রিপল বললেও ঠিক হবে। অভিরূপ সেই ঢোলা টি শার্ট পরে সায়নীর সামনে দাঁড়িয়ে। তুমি কিচ্ছু পারো না, হে, নিজের সাইজটা তো ঠিক মতো দেবে। আমাকে ছাড়া তোমার কি হবে তাই আমি এক সময় ভাবি। তোমাকে ছাড়া আমি অনেক বেশি স্মার্ট। ও, জিভ ভাঙিয়ে বলে, তুমি আমাকে ছাড়া একটা স্টুপিড, বুঝলে? তাই বুঝি? ইয়েস, দাঁড়াও দেখাচ্ছি মজা। অভিরূপকে ওর দিকে আসতে দেখি খাট থেকে লাফ দিল সায়নী। ছুটছে সারা বাড়ি। ড্রয়িং রুম পেরিয়ে বড় ঘর, সেখান থেকে পাশের ঘর থেকে বেরোতে দরজার মুখে অভিরূপ। ধরে ফেলেছে সায়নীকে। কি হাসি তখন! খিলখিল করে হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। অভিরূপ কাছে টেনে নিল সায়নীকে। দুজনের ঠোঁট মিশে গেল। কি গো, পেলে? হৈমির ডাকে চমকে উঠল অভিরূপ। বারান্দার দরজার কাছে দাঁড়িয়ে আছে হৈমি, হাতে খুন্তি। পেলে মেশিনটা? অভিরূপ ডায়েরিটা হৈমিকে দেখাতে চাইছিল না, সংকোচ হচ্ছিল। সংকোচ না, ও চায় না সায়নী আর অভিরূপের একান্ত মুহূর্তগুলো কেউ জানুক। তা ঠিক বুঝতে পারছিল না অভিরূপ। শুধু মনে হচ্ছিল এই ডায়েরিটা হৈমিকে দেখাবে না। হৈমির নজর পড়ল ডায়েরিটায়। ওটা কি? হাতের ডায়েরিটা দেখল অভিরূপ। আমার কাজের, দরকারি। ও, মেশিনটা পেলে? না, ভালো করে দেখা হয়নি। হৈমি চলে গিয়ে আবার ঘুরে দাঁড়ালো। স্নানটা সেরে নাও। বলল অভিরূপ। দুপুরে খেতে বসে হৈমি চিংড়ি মাছের মালাইকারি পাতে দিল। দেখো তো কেমন হয়েছে, ও বেলা আন্টিকে দেবো তো? মুখ তুলল অভিরূপ। চিবুতে চিবুতে বলল, আমের চাটনি করেছ? হৈমি খাওয়াচ্ছে পিঙ্কিকে। পিঙ্কি গাল ভর্তি ভাত নিয়ে কথা বলছে। মাম্মা, আমি চাটনি খাবো। দেবো তো সোনা। হৈমি গাল ঘষল পিঙ্কির গালে। আর ওবেলা স্টাফড পমফ্রেটটা করো। ছানার ডালনাটা নয় সুশীলাকে দিয়ে করিয়ে নিও। পমফ্রেটের ম্যারিনেশনটা আমি করে নেব, অভিরূপ বলল। হৈমি হাসছে। দেখ পিঙ্কি, তোর বাবা হবে শেফ, মাম্মামকে বিশ্বাস নেই। লজ্জা পেল অভিরূপ। আরে তা কেন? গরমে তোমার উপর চাপ পড়ে যাবে বলে বলছিলাম। আন্টি তোমার কাছে কি আমি জানি অভি? অভিরূপ চোখ নামিয়ে নিল। হালকা শ্বাস পড়ল বুক বেয়ে। প্রায় 1 বছর হয়ে গেল হৈমির সঙ্গে। মাঝে মাঝে অভিরূপের খারাপ লাগে। মনে হয় নিজেকে পুরো হৈমির কাছে তুলে ধরতে পারে না সে। কিন্তু আন্দাজে হৈমি অনেক বেশি চেষ্টা করে অভিরূপের সঙ্গে সহজ হতে। কেমন হয়েছে বললে না এখনো? হৈমি বলল। মাথা দোলালো অভিরূপ। 1 ক্লাস। হাসল হৈমি।
দুপুরে বিছানায় শুয়েছিল অভিরূপ। হৈমি পাশে এসে শুলো, হাত রাখলো অভিরূপের বুকে। ওই ডায়েরিটা আমার পড়া। চমকে উঠল অভিরূপ, বিস্ময়ের চোখে তাকিয়েছে হৈমির দিকে। সরি অভি, ও বাড়ি থাকতেই পড়েছিলাম। আমি জানি তুমি সায়নীকে কতটা ভালোবাসতে, আজও বাসো। আমি কখনো বলবো না ওকে ভুলে যাও, তা সম্ভব নয়। আমি আমার ফার্স্ট ম্যারেজ ভুলতে পারিনি, ডিভোর্সের পরও। আমার কাছে সম্পর্কটা তেতো হয়ে গিয়েছিল, তাও মাঝে মাঝে মনে পড়ে যায় কিছু কথা। কিন্তু সায়নীর ব্যাপারটা তো আলাদা। অভিরূপ চোখ বুঝল। কেন যেন হঠাৎ বেড়ে গেছে হার্টবিট। ওর সামনে কেউ বারবার সায়নীর নামটা নিলেই এইরকম হয়। হঠাৎ শরীরের ভিতরের যন্ত্রপাতিগুলো নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। সেই সময় মনে হয় অভিরূপে সায়নীকে চাই। মনে পড়ে যায় হসপিটাল, সবুজ পর্দা, ডাক্তার, নার্স। সায়নী হসপিটালের বেডে, ওর মাথার কাছের মনিটর, মেশিনের টিটি শব্দ, ওষুধের গন্ধ। অভিরূপ বাচ্চাদের মতন করছে। সায়নী, আমি কি করব সায়নী? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না সায়নী। সায়নী, সায়নী, সায়নী। সায়নীর হাতে স্যালাইনের চ্যানেল করা, নাকে নল। সায়নী ওই হাতটা তুলল, অভিরূপের মাথায় রাখল। কিছু বলতে চাইছিল, অভিরূপ বুঝতে পারছিল না। অভিরূপের দু চোখ ফেটে জল পড়ছে। আটকে রাখতে চাইছে সায়নীকে, কিন্তু অভিরূপ বড় দুর্বল। অভিরূপ নিরুপায়। লাইভ মনিটর মেশিন জবাব দিয়ে দিল, চলে গেল সায়নী। অভিরূপের কপাল ঘামে ভিজে গেছে। অভিরূপ উঠে বসল। হৈমি ওপাশ ফিরে ঘুমোচ্ছে। ঘড়ির দিকে তাকালো অভিরূপ। 5:30। 6টায় স্টেশনে যেতে হবে। উঠে পড়ল বিছানা ছেড়ে। বাথরুম সেরে বেরিয়ে পিঙ্কির ঘরের কাছে উঁকি মেরে দেখে পিঙ্কি একা একা খেলছে। মেয়েকে কোলে তুলে নিল অভিরূপ। কি করছিল আমার ছোট্ট মাম্মা? আমার লালপরি কথা শোনে না পাপা। কি করে? আমার মাম্মামকে জ্বালাতন করে। মেডিসিন নেয় না ঠিক করে। ওর কাল ফিভার হয়েছিল, তাও আইসক্রিম খেয়েছে। তুমি বকে দাও তো। মেয়েকে কোলে নিয়ে অভিরূপ মেয়ের ডল হাউসের কাছে এলো। ছড়ানো সংসার পিঙ্কির। পিঙ্কি আপন মনে কথা বলছে, বাবাকে দেখাচ্ছে ওর খেলনাপাতি। অভিরূপ দেখছিল মেয়েকে। সাইড থেকে সায়নীর মতোই লাগে। সায়নী কি বুঝতে পেরে গিয়েছিল ও আর বেশি দিন নেই এই পৃথিবীতে? কি কেয়ারলেস হয়ে পড়ল সায়নী। গাইনোর সমস্যা কতদিন ধরে চলছিল, তাও ডাক্তারের কাছে যাবে না। জোর করে নিয়ে গেল অভিরূপ। ধরা পড়ল ইউটেরাসে টিউমার। বায়োপসি রিপোর্টে ম্যালিগনেন্সি ধরা পড়ল। তখন পিঙ্কির মাত্র 5 মাস। 9 মাসের মধ্যে সব শেষ। পিঙ্কি তো জানেও না ওর মা আসলে সায়নী। ও জানে হৈমিই ওর মা। হৈমি ভালোও তো বাসে পিঙ্কিকে। কি গো, তুমি মেয়ের সঙ্গে খেলতে বসলে? হৈমির ডাকে ঘুরে তাকালো অভিরূপ। হৈমি দাঁড়িয়ে। স্টেশনে যাবে না? চা খেয়ে যাবে? তাড়াতাড়ি উঠে পড়ল অভিরূপ। এক্ষুনি যাব, চা এসে খাবো। শর্ট ছেড়ে ছাই রঙা জিন্সটা পরে নিল। সাদা টি শার্ট পরে বেরিয়ে পড়ল। 6টা বাজতে রোদটা ফিকে হয়েছে, সঙ্গে তাপটাকেও গুড়িয়েছে। দোকানপাটগুলো সব খুলেছে। রোদে ভাজা ভাজা রাস্তার উপর বালতির কয়েক ছিটে জল পড়তেই পিচের রাস্তা শুষে নিচ্ছে জল। স্টেশনের কাছে যেতেই দেখা মিলল শকুন্তলার। স্টেশনের বাইরে দাঁড়িয়ে, হাতে ট্রলি ব্যাগ। মাটি ঘেঁষা রঙের উপর গোলাপি সাদা সুতোর কাজ করা তাঁতের শাড়ি পরেছে। মাথার সামনের চুলগুলোতে হালকা খয়েরি আভা। রিমলের চশমার পিছনে চোখ দুটো জল জল করে উঠল অভিরূপকে দেখে। অভিরূপের একবার মনে হলো সায়নীর বয়স হলে এমনটাই হয়তো দেখাতো। এগিয়ে এসে প্রণাম করল অভিরূপ। কেমন আছো মা? শকুন্তলা হাত রাখলেন অভিরূপের মাথায়। তুমি কেমন আছো আগে বলো। কেমন দেখছো? শকুন্তলা ভালো করে দেখলেন অভিরূপকে। মাথা দুলিয়ে বললেন, আমার পছন্দ খারাপ হয়নি। হৈমি ঠিক খেয়াল রাখছে তোমার, দেখেই বোঝা যাচ্ছে। কি খেয়াল রাখে তো? ভুরু নাচালেন শকুন্তলা। অভিরূপ হাসল। রাখে। আর তুমি খেয়াল রাখো তো হৈমির? আমি কিন্তু সব খবর নেব। হাসল অভিরূপ। ট্রলি টেনে আনলো রিক্সা স্ট্যান্ডে। দুজনে উঠে বসেছে রিক্সায়। অভিরূপের মনে হচ্ছে ও ছায়ার পাশে বসে। শকুন্তলার পাশে বসলে শীতল আভা আসে ওর গায়ে। মনে পড়ে যায় শকুন্তলার কথাগুলো। অভিরূপের বুকের ভিতরের ঘাটাতে স্নেহের মলম লেপে দিয়েছিলেন শকুন্তলা। শকুন্তলাকে দেখলেই তাই এত ভালো লাগে অভিরূপের। মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা,
পিঙ্কির তখন 13 মাস বয়স। ও শকুন্তলার কাছে থাকতো। অভিরূপ অফিস আর বাড়ি এই করত। খাওয়ার ঠিক নেই, শোয়ার ঠিক নেই, বাড়ি যে ফিরতে হবে সেই হুঁশই থাকতো না। অফিস থেকে চলে যেত গঙ্গার ঘাটে। ঘন্টার পর ঘন্টা বসে রয়েছে চুপচাপ। কেউ কথা বলতে এলে বিরক্ত লাগতো। দিনে দিনে খিটখিট হয়ে যাচ্ছিল অভিরূপ। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে ভালো লাগতো না, এমনকি পিঙ্কিকেও না। শকুন্তলা বাড়িতে পরপর 3-4 দিন এসে ফিরে গিয়েছিলেন। সন্ধ্যের সময় একদিন বাড়ি ফিরেছে অভিরূপ। কিছুক্ষণ পরেই শকুন্তলা ঢুকলেন। ঘরের সে কি অবস্থা! ছাড়া জামা কাপড়ে ভরে রয়েছে, জিনিসপত্রে ধুলো জমা। পেপারওয়ালা দিনের পর দিন খবরের কাগজ দিয়ে গেছে। মেঝেতে কিসকিস করছে বালি, বিছানাও তাই। অভিরূপের চোখ মুখ শুকনো, গালে খোঁচা খোঁচা দাড়ি, চোখ কোন কোটরে ঢুকে গেছে, যেন কত বয়স্ক একটা লোক। শকুন্তলা বিছানার চাদর তুলে ওয়াশিং মেশিনে ঢোকালেন। কাবাট তুলে নতুন চাদর বের করেছেন। অভিরূপ চুপ করে বসে। এভাবে তো চলবে না অভি। কোটরাগত চোখে তাকালো অভিরূপ। তুমি এভাবে থাকলে সায়নীর কষ্ট হবে না? ওর আত্মা শান্তি পাবে? কেন কেন শান্তি পাবে না সায়নী? ওকেও কষ্ট পেতে হবে। কেন ছেড়ে গেল আমাকে? কি ছেলে মানুষও হচ্ছে অভি। তুমি না এক মেয়ের বাবা। নিজেকে না গোছালে মেয়ের কি হবে? মেয়েকে আমার কাছে দিয়ে যাবেন, আমি সামলে নেব। আমার কাউকে লাগবে না। আমি কি তাই বললাম? নিজের ঠিক নেই, উনি মেয়ে সামলাতে চললেন। অভিরূপ মুখ গোঁজ করে বসে রইল। শকুন্তলা হাত রাখলেন অভিরূপের কাঁধে। আমাদেরও যে বয়স হচ্ছে অভি, আমাদের যে তুমি ভরসা। আমি, সায়নীর বাবা, পিঙ্কি সবাই তোমার মুখ চেয়ে আছি। আমার সায়নীর কথা ভেবে যে তোমায় আমাদের জন্য শক্ত হতে হবে অভি। কি যে ছিল শকুন্তলার কথায় অভিরূপ তা জানে না, তবে নিজেকে আর শক্ত খোলকে রাখতে পারেনি সেদিন। শকুন্তলার হাত ধরে কেঁদে ফেলেছিল। আমার খুব কষ্ট হচ্ছে, আমার বুকে বড় কষ্ট। শকুন্তলা বাচ্চা ছেলের মতন ভুলিয়েছিলেন অভিরূপকে। কষ্ট তো আমাদের সকলের হচ্ছে বাবা, কিন্তু তা বলে যে বাঁচা ছেড়ে দিতে পারি না, দায়িত্ব ভুলে যেতে পারি না। অভিরূপ, তোমার আবার উঠে দাঁড়াতেই হবে। তারপর থেকে রোজ অভিরূপের বাড়িতে আসতেন শকুন্তলা। ঘরদোর গোছগাছ করে, রান্নার লোক ঠিক করে তাদের তদারকি করে বাড়ি চলে যেতেন। একদিন সঙ্গে করে আনতেন পিঙ্কিকে। তখন সবে সবে বুলি ফুটেছে মেয়ের। একদিন হৈমির কোলে এলো পিঙ্কি, সঙ্গে শকুন্তলা। রোজ সন্ধ্যের দিকে হৈমিকে সঙ্গে নিয়ে আসতেন শকুন্তলা। অভিরূপ ধীরে ধীরে জানল হৈমির কথা, কিভাবে অত্যাচারিত হচ্ছিল হৈমি। ওর বরটা কি জঙ্গলি ছিল, কি বর্বরতা দেখেছে হৈমি ও শ্বশুরবাড়িতে। আশ্বিনের এক বিকেলে শকুন্তলা বললেন, অভি, তোমার ঝুলিতে শুধুই মধুর স্মৃতি আছে, সুখ আছে। ওর ঝুলিতে যে শুধুই বিষাদ। পারবে না বাবা হৈমিকে তোমার ঝুলি থেকে কিছু সুখ দিতে? মেয়েটা বড় ভালো, আমার স্টুডেন্ট। শকুন্তলা যে স্কুলে টিচার ছিলেন, হৈমি ওই স্কুলে পড়তো। ছোট থেকেই হৈমিকে ভালোবাসতেন শকুন্তলা। সেদিন শকুন্তলা হৈমির জন্য সুখ চাইতে এসেছিলেন না অভিরূপের অস্থির জীবনের স্থিরতা, তা ভালোভাবেই আঁচ করতে পেরেছিল অভিরূপ। নিজে দায়িত্ব নিয়ে শকুন্তলা বিয়ে দিয়েছিলেন অভিরূপের, কিন্তু বিয়ে দেখেননি। বলেছিলেন মায়েরা ছেলের বিয়ে দেখে না। অভিরূপের মা তো মারা গিয়েছিল ওর 15 বছর বয়সে। অভিরূপ শকুন্তলার মধ্যে ধীরে ধীরে খুঁজে পেল মাকে। মা, এরকমই তো হয় মায়েরা। রিক্সা থামলো অভিরূপের বাড়ির সামনে। রিক্সার হর্নের আওয়াজে পিঙ্কি ছুট্টে বেরিয়ে এসেছে। দিম্মা! রিক্সা থেকে নেমে নাতনিকে কোলে তুললেন শকুন্তলা। এই আমার দুষ্টু বুড়ি। হৈমি দাঁড়িয়ে দরজার কাছে। টয়লেট হেলে অভিরূপ ঘরে ঢুকল। শকুন্তলা নাতনি কোলে নিয়ে ঢুকলেন ভিতরে। পিঙ্কি মিঠে স্বরে কথা বলছে শকুন্তলার সঙ্গে। দিম্মা, আজ স্টোরি শোনাবে তো? আমার সঙ্গে ডোরেমন দেখবে কিন্তু। পিঙ্কির নাক টেনে দিল শকুন্তলা। তুমি কত কথা শিখেছ। আমি রাইম জানি, বলি? পরে বলবি, এদিকে আয়। পিঙ্কিকে শকুন্তলার কোল থেকে নিল হৈমি। আন্টি, আপনি হাত মুখ ধুয়ে নিন। চা করি? আদা চা, চিনি ছাড়া, ঠিক তো? হাসলো শকুন্তলা। এই মেয়ের দেখছে সব খেয়াল থাকে। আপনারও যে সবার কথা খেয়াল থাকে। তা থাকে, হাসলেন শকুন্তলা। সোফায় রাখা সাইড ব্যাগ থেকে একটা প্যাকেট বের করলেন। এই নাও, এই গরমে পড়ে আরাম পাবে। প্যাকেট থেকে সি গ্রিন আর গোলাপি রঙের দুটো নাইটি বের করলো হৈমি। গেঞ্জি কাপড়ের, স্লিভলেস।
নাইটি হাতে নিয়ে হৈমি তাকালো শকুন্তলার দিকে। চোখ বড় করে শকুন্তলা বললেন, এই গরমে পড়ে বাঁচবি। রাতের ডিনার টেবিলে একসঙ্গে খেতে বসেছে সবাই। স্টাফ পমফ্রেট শকুন্তলার পাতে দিল হৈমি। অভির ইচ্ছে ছিল ও নিজে হাতে এটা করবে। চোখ বড় করে শকুন্তলা তাকালেন অভিরূপের দিকে। ওরে বাবা, আমার এত সৌভাগ্য! আসলে আমি এই প্রিপারেশনটা 1 বছর আগে একবারই করেছিলাম, তাই ও ভরসা পাচ্ছিল না। আমি ভেটকি ফ্রাইটা ভালো করি। ভেটকির ফিলে অভিকে আনতেও বলেছিলাম। ও বলল আপনি পমফ্রেট ভালোবাসেন। হৈমির কথায় শকুন্তলা এক পলক দেখল অভিরূপকে। পলকে চোখ নামিয়ে নিল। অভিরূপ বুঝতে পারল শকুন্তলার চশমার পিছনের অনুসন্ধানী চোখ কি খুঁজল। অভিরূপের ফেভারিট ডিশ ছিল ভেটকি মাছের ফ্রাই। অভিরূপের জন্মদিন ছিল সেবার। রাতে বাড়ি ফিরে খেতে বসেছে অভিরূপ। শকুন্তলাও ছিলেন। ভেটকির ফ্রাই দিল সায়নী অভিরূপের পাতে। অভিরূপ ভুরু কুঁচকে তাকিয়েছে। কোথায় পেলে মাছ? সায়নী কথার উত্তর দিচ্ছে না। অভিরূপ রেগে গেল। সায়নী, তুমি এই রোদের মধ্যে বাজারে গিয়েছিলে? তুমি কেন নিজের খেয়াল রাখছো না? মা, ও নিজের খেয়াল রাখে না জানেন? কত বলেছি বাড়িতে থাকো, রেস্ট নাও, শুনবে না। মেডিসিনগুলোও নেবে না ঠিকভাবে। এভাবে চলে? নেই মা, মিথ্যে বলছে অভি। আমি মিথ্যে বলছি? আমি? ও, সেই জিভ ভাঙানো। সায়নী তখন অসুস্থ, শরীরে বল কম, তাও রোদের মধ্যে ঘুরে ঘুরে বাজার করেছিল। নিজে হাতে রান্না করেছিল অভিরূপকে সারপ্রাইজ দেবে বলে। সায়নী চলে যাওয়ার পর অভিরূপ আর কোনোদিনও ভেটকি মাছ ছোঁয়নি। তা জানেন শকুন্তলা। আমি কিন্তু একটা সারপ্রাইজ দেব। হৈমির গলায় মনটাকে খাবার টেবিলে টেনে আনলো অভিরূপ। শকুন্তলা তাকিয়ে হৈমির দিকে। হৈমি ফ্রিজ থেকে একটা কিছু বের করলো। এটা পুরো আমার রেসিপি, ম্যাঙ্গো আইসক্রিম। টেস্ট করে দেখুন। শকুন্তলা এক্সাইটেড ভাব দেখালো। টেস্ট করব কি? আমি তো অনেকটা খাবো। শেষ পাতে আইসক্রিমের স্বাদই আলাদা। হৈমি হেসে হেসে আইসক্রিম সাজাচ্ছে বাটিতে। অভিরূপের কানের কাছে শকুন্তলা বললেন, এবার এগোবার পালা অভি। একটু একটু করে রোজ এগোচ্ছি মা, হালকা শ্বাস ছেড়ে বলল অভিরূপ। এবারে ভেসে যাওয়ার পালা, পুরনোকে ভাসিয়ে দিয়ে নতুনের সঙ্গে ভাষা। অভিরূপের চোখটা ছলছল করে উঠল। শকুন্তলা হাত রাখলেন অভিরূপের কাঁধে। তোমার সায়নী তোমার স্মৃতি জুড়ে রয়েছে। ওকে কি কেউ টেনে ছিঁড়ে আলাদা করতে পারবে? ও তোমারই থাকবে অভি। ওকে মনে করে কষ্ট পেও না। পুরনো দিনগুলো মনে করে নতুন করে বাঁচো, নতুন করে উপভোগ করো পুরনো মুহূর্তগুলোকে। আর তোমায় সঙ্গ দেওয়ার জন্য তো রইল। শকুন্তলা তাকালেন হৈমির দিকে। হৈমি আইসক্রিমের বাটি এগিয়ে দিল। শেষ পাতে মিষ্টি মুখ। শকুন্তলা চামচে আইসক্রিম তুলে দিচ্ছে হৈমির মুখে। হৈমি হাসি হাসি মুখে খাচ্ছে। বাইরে থেকে দমকা হাওয়া পর্দা উড়িয়ে ঢুকে পড়ল ঘরে। ডাইনিং টেবিলে বসে অভিরূপ দেখছিল শকুন্তলা আর হৈমিকে। ভালো লাগছিল ওদের দেখতে। ভালো আছে অভিরূপ, আগের চেয়ে ঢের ভালো। চোখ বুঝলে আজকাল হৈমিকে পরিষ্কার দেখতে পায়। হৈমির পছন্দের মিষ্টির কথাও মনে থাকে। প্রতি রবিবার হৈমির জন্য বাজার ঘুরে ঘুরে পুদিনা পাতা নিয়ে আসে। হৈমি পুদিনা পাতা চাটনি ভালোবাসে বলে। তবু কখনো রোদ লাগা গরম হাওয়ার সঙ্গে, কখনো পুরনো ধুলোর মধ্যে, কখনো চেনা স্বাদের গন্ধে মনে পড়ে যায় সায়নী। বুকের ভিতর টনটনে ব্যথাটাকে মাঝে মাঝে জাগিয়ে যায় সায়নী। অভিরূপ ভুলতে পারে না সায়নীকে, হয়তো বা ভুলতেও চায় না। তবু যেন ভয় হয়, যদি ভুলে যায় একদিন, তবে যে পাকাপাকি ছাড়াছাড়ি হয়ে যাবে। অভিরূপ যে আজীবন জুড়ে থাকতে চায়। সায়নী নেই, তবু যেন আছে, অভিরূপের মতন করে আছে। তাই পুরোপুরি ভালোবাসতে ভয় পায় হৈমিকে। কিন্তু সায়নী যদি থেকে যেত যেমনটা থাকে সবাই, তখনও কি ভালোবাসা এতটাই সবুজ থাকতো যা আজ আছে? মৃতরা স্মৃতি রাজ্য জুড়ে এক অলৌকিক শক্তি বলে রাজত্ব করে, যেখানে মনের আধার দিকগুলোর ক্ষমতা থাকে না। আর জীবিতরা আজীবন বোঝাপড়া করে চলে ঠুনকো ইগোর অন্তরালে। অভিরূপ চোখ বুজে সায়নীকে মনে করতে চাইল, পারল। হৈমিও আছে, কিন্তু সায়নীর গাঢ়ত্ব যেন অনেক বেশি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।